ওম তৎসৎ। আমি ডাক্তার গোপাল চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের পরে আমার ক্লাসে জয়েন করার জন্য আন্তরিক শুভেচ্ছা। সকলে কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে আমি মনে করি আপনারা প্রত্যেকে একটু দেখেছেন, জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। ব্যাকটেরিয়া, ভাইরাস এর শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। বিশেষ করে এই বিষয়টা গত ক্লাসেও আমি বেশ কিছু বিষয় আলোচনা করেছি, যেমন আপনার মৌলিক মাইক্রোবায়োলজি বা পরজীববিদ্যা, যেটাকে প্যারাসাইটোলজি বলে, বা মাইক্রো অর্গানিজম সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা সেখানে বেশ কিছু বিষয় জানতে পারি, যে বিষয় নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আপনাদের, আমার মনে হয় অবশ্যই আপনারা দেখেছেন এবং আপনাদের সকলের মনে আছে। তো আমি প্রথমেই জিজ্ঞাসা করব, আজকে জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়ে আপনারা বলবেন। তার আগে আপনাদেরকে মনে রাখার জন্য পুনরায় কেন্ট স্যারের সেই কথাটা বলবো, যে স্যার যে বিষয়টাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন কেন্ট লেজার রাইটিং এ, তিনি বলেছেন রোগের চিকিৎসা দেওয়ার জন্য প্রাচীনপন্থী চিকিৎসকগণের অবশ্যই প্যাথোলজি জানতে হবে, এবং প্যাথোলজি জানার জন্য তাদের অবশ্যই সাধনা করতে হবে। তাহলে আমাদের কেন্ট স্যার আপনাদেরকে কি বলেছেন, যেহেতু আমরা প্রাকৃতিক যে নিয়ম সেই লটাকে মাথায় রেখে আমরা চিকিৎসা করব, তাহলে আমাদেরকে কি করতে হবে? প্যাথোলজি জানতে হবে। প্যাথোলজি জানতে গেলে যে মৌলিক বিষয়গুলো জানতে হয়, এই যে ছবিটা দেখে কি বুঝতে পারছেন? এটা হচ্ছে জীবাণুমুক্তকরণ পদ্ধতি। বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়ে আপনি একটু বলেন, তারপরে আমি আহ বলবো। এখন আপনারা একজন বলুন, জীবাণুমুক্তকরণ পদ্ধতি বলতে আপনি কি বোঝেন? কামরুন নাহার ম্যাডাম, আপনি বলুন। জীবাণু মুক্তকরণ পদ্ধতি হলে মানে সবসময় তো জীবাণু হচ্ছে ওটাকে মুক্ত করার জন্য কি ব্যবহার করা হয়? কোনো কিছু ধরার আগে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, স্টেরাইল করা। হ্যাঁ, এখন স্টেরয়েডটা তো ঠিকই আছে, ওটা ইংরেজি, জীবাণুমুক্তকরণ ইংরেজি, তাই আপনি বললেন। আসলে এই জিনিসটা সম্পর্কে আপনি যেটা বোঝেন বা যেটা জানেন আপনি আপনার মতন করে বলুন, কারণ আমি এরপরে এটা আলোচনা করব। সমস্যা নেই, আজকের আলোচনাটাই এটা। আপনি যে পর্যন্ত জানেন কোনো সমস্যা নেই। আপনি আজকের আলোচনার পরে আপনি অনেক কিছু জানতে পারবেন, যে বিষয়গুলো জানার পরে আপনি সুন্দরভাবে এই বিষয়গুলো ব্যাখ্যাও করতে পারবেন। বলুন যা আপনার মনে আছে বা আপনি যা বোঝেন। জীবাণু মুক্তকরণ বলতে আমরা খাওয়ার আগে যেরকম সাবান দিয়ে হাত ধুয়ে নিই, যাতে আমাদের হাতে কোনো জার্ম না থাকে, জীবাণু না থাকে। আর এবার মেডিকেল হিসেবে ব্যবহার করা হয় কি একটা আছে যেন ব্যবহার করা হয়, যা হাত পরিষ্কার, ওই যে হেক্সিসোল দিয়ে অনেক সময় ওটা আমরা হাত পরিষ্কার করি জীবাণু মুক্ত করার জন্য, হেক্সিসোল লাগিয়ে। হুম, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনাকে আর কষ্ট দিব না। এখন জীবাণুমুক্তকরণ পদ্ধতি, আসলে আজকের প্রথম আলোচনা হচ্ছে জীবাণুমুক্তকরণ পদ্ধতি নিয়ে আলোচনা। এরপরে আমি ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো নিয়ে আলোচনা করব। তো জীবাণুমুক্তকরণ পদ্ধতি হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সমস্ত জীবন্ত জীবাণু, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো বিভিন্ন যে চিকিৎসা সরঞ্জাম আছে, খাদ্য আছে বা অন্যান্য জিনিসপত্র যেভাবে আক্রমণ করে, সেইটার থেকে, ওই আক্রমণকে থেকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেটা হচ্ছে জীবাণুমুক্তকরণ পদ্ধতি। তো এর মধ্যে যে পদক্ষেপ আমরা নিয়ে থাকি তার মধ্যে হতে পারে তাপ। এখন তাপের মধ্যে আবার যদি ভাগ করা হয়, দুটো ধাপ থাকতে পারে। আপনার শুষ্ক তাপ। শুষ্ক তাপ বলতে কি বোঝানো হয়? আপনার যে কোনো একটা বস্তুকে যদি উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে
ওই জীবাণুর মধ্যে যে কোষের ভিতরে যে প্রোটিন থাকে ওই প্রোটিনটা ভেঙে যায় এবং ওই জীবাণুটা মারা যায়। তো আপনার বেকিং এর জন্য যদি আমরা তাপ দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 171 ডিগ্রি সেলসিয়াসের, এবং আপনার যদি ফারেনহাইট বলা হয় তাহলে 340 ডিগ্রি ফারেনহাইটে আপনার 15 মিনিটের জন্য ওইটাকে বেক করতে হবে, মানে তাপ দিতে হবে। তাহলে এইটাকে বলা হয় শুষ্ক তাপ। তো শুষ্ক তাপ আপনার নির্জীব পদার্থ এখানে কিন্তু অবশ্যই আপনার 160 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে, এবং যদি আপনার দেখেন 171 ডিগ্রি সেলসিয়াস হলে আপনার 160 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 120 মিনিটের জন্য উত্তপ্ত করতে হবে। তাহলে 15 মিনিট থেকে 120 মিনিট পর্যন্ত বিভিন্ন জীবাণুর জন্য কি করা হয়। এখন এই তাপ দেওয়ার পদ্ধতি, ধরেন এটাকে বলা হয় শুষ্ক তাপ। এরপর হচ্ছে আর্দ্র তাপ। আর্দ্র তাপটা কি? এখানে আর্দ্র তাপের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে অটোক্লেভিং। অটোক্লেভিং থাকে। তো অটোক্লেভিং হচ্ছে বস্তুকে চাপযুক্ত বাষ্প, মানে এর আগে ছিল শুধু তাপ, এখানে কিন্তু বাষ্প দেওয়া হচ্ছে। ধরেন আপনি যখন কোনো কিছু রান্না করেন তখন পানির থেকে যে বাষ্পটা ওঠে না, তো ওই যে বাষ্প, সেই বাষ্পকে বলা হচ্ছে আর্দ্রতাপ। তাহলে কোনো বস্তুকে চাপযুক্ত বাষ্পের মাধ্যমে যখন আপনার তাপ প্রয়োগ করা হচ্ছে বা ফোটানো হচ্ছে, ফোটানোর সাথে সাথে সেটা কি হচ্ছে, আপনার জীবাণুমুক্ত হচ্ছে। তো এইটা হচ্ছে আর্দ্রতাপ বলা হচ্ছে। এরপর হচ্ছে রাসায়নিক, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। তো আমরা কি বলি, আমরা সাধারণত বলে থাকি আপনি যেটা বললেন হ্যাক্সোসল, হ্যাক্সোসল আছে, হ্যান্ডিসল আছে, হ্যান্ডি রাব আছে, এগুলো হচ্ছে কোম্পানি বিভিন্ন নাম দিয়েছে। তো এর মধ্যে মূল উপাদান কি? মূল উপাদান যদি চিন্তা করেন, এখানে ইথানল ও আইসোপ্রোপানল। এখন আইসোপ্রোপানল বা ইথানল এই দুইটা থাকে কত, এবং আপনার দেখা যাচ্ছে 70% অ্যালকোহল থাকে। এখন আইসো প্রোপানল বা ইথানল এগুলো কি করে, ভাইরাসের কে দ্রুত হত্যা করে, মানে ওটাকে মেরে ফেলে। এর জন্য আমরা যখন হ্যাক্সোসল এগুলো ব্যবহার করি, আমাদের শরীর থেকে কি হয়, জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এখন এটা দিয়ে যেমন আমরা জীবাণুমুক্ত করে থাকি নিজেদের হাতের। তো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার আপনার মূলত কি থাকে, সোডিয়াম হাইপোক্লোরেট ক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড, এটাকে সংক্ষেপে আমরা কি বলি, NaClO। NaClO আমি যদি সাংকেতিক ভাবে বলি। তো এখানে এই ব্লিচিং দিয়ে কি করা হচ্ছে, জীবাণু, ভাইরাস, ছত্রাকের জন্য বিভিন্ন জায়গা, বিশেষ করে দেখবেন বিভিন্ন হসপিটাল বলেন, বিভিন্ন জায়গা শৌচাগার, বাথরুম, টয়লেটে কিন্তু বিভিন্ন সময় কি ব্লিচিং ছড়ানো হয়, বা বিভিন্ন ড্রেনের পরিষ্কার করার জন্য। কারণ এটার হচ্ছে তুলনামূলক অন্যান্য জীবাণুনাশকের থেকে দাম কম থাকার কারণে ব্লিচিং পাউডারটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আপনার কি ব্যবহার করা হয়, হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড যদি আমরা ফর্মালডিহাইড হিসাবে আপনি দেখেন ব্যবহার করা হয়, এটি একটি শক্তিশালী রাসায়নিক যা জীবাণু, ভাইরাস বা ছত্রাকনাশক সহ সমস্ত জীবন্ত জীবাণুকে হত্যা করে থাকে, ফর্মালডিহাইড। এরপরে হচ্ছে আরো আমরা মেডিকেলে ব্যবহার করা হয় বিভিন্ন শক্তি বা বিকিরণ। তো এর মধ্যে আছে গামা বিকিরণ, তারপর আছে ইলেকট্রন বিকিরণ। তো গামার মধ্যে হচ্ছে উচ্চ শক্তির বিকিরণ, যেটা জীবাণু, ভাইরাস, ছত্রাক সহ সমস্ত জীবন্ত জীবাণুকে মেরে ফেলে। তো ইলেকট্রন বিম, সেটা আপনার ইলেকট্রনিক উচ্চ শক্তিকে আপনি ব্যবহার করে জীবাণু, ভাইরাস, ছত্রাককে ধ্বংস করা হচ্ছে। এখন
সব থেকে বেশি যেটা হচ্ছে যে পদ্ধতি ব্যবহার করতে হবে সেই পদ্ধতির কিন্তু এক একটা নিয়ম আছে, এক একটা মেশিনে এক এক নিয়ম আছে। তো এইভাবে আমরা কি করে থাকি, আপনার জীবাণুমুক্তকরণ করে থাকি। দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা উন্নত মেশিন। তো এই উন্নত মেশিনে আপনার জীবাণুমুক্তকরণ যে পদ্ধতি থাকে, এখানে একটা ম্যানুয়াল গাইড থাকে। তো এক এক মেশিনের এক এক ম্যানুয়াল গাইড থাকে। তো সেই ম্যানুয়াল গাইড অনুসারেই কিন্তু জীবাণুমুক্ত করার নিয়ম। এতটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এবার একটু আপনি বলুন কি বোঝাচ্ছেন। যে কোনো উপায়ে, মানে এটা রাসায়নিক হতে পারে, তাপের মাধ্যমে হতে পারে, মানে জীবাণুকে কি মুক্ত করার যে পদ্ধতি, এটা হচ্ছে জীবাণু মুক্ত, মানে জীবাণুকে মেরে ফেলা আর কি। আহ, সেটা তাপের মাধ্যমে হতে পারে, রাসায়নিক উপায় হতে পারে, কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে হতে পারে। এখানে আপনি শুষ্ক তাপের কথা বলছিলেন, ওটা তাপ মাত্রা 160 ডিগ্রির বেশি হতে হবে আহ, জীবাণুমুক্ত হওয়ার জন্য। আর আর একটা বলছিলাম যে বিভিন্ন যে লিকুইডের মাধ্যমে, আমি বলছিলাম যে হিজিসলের কথা, ওর উপাদান আছে, ওতে মূলত অ্যালকোহল অর্থাৎ ইথানল এবং কি ওটা কি হ্যাঁ, ভুলে গেলাম, আইসোপ্রোপানল, ইথানল বা আইসোপ্রোপানল। আইসোপ্রোপানল থাকে, এবং জি, সেটা 70% থাকবে। এটার মাধ্যমে মানে জীবাণু মুক্ত করা হয়। তারপরে বিভিন্ন মেশিনের মাধ্যমে, মেশিনের যে ম্যানুয়াল গাইড থাকে, মানে নির্দেশনা থাকে, সেই তাপমাত্রা দিয়ে জীবাণু মুক্তকরণ করা হয়। এতটুকুই স্যার বলতে পারলাম। এর সাথে আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারতেছি, হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করতে পারতেছি, ফর্মালডিহাইড ব্যবহার করতে পারতেছি, এবং বিকিরণ শক্তিকে কাজে লাগাতে পারতেছি। আলফা বিটা গামা 3 প্রকার শক্তি থাকে, কিন্তু এখানে ব্যবহার করা গামা বিকিরণ শক্তিকে। ঠিক আছে, এই পর্যন্ত তো বোঝা গেছে। জি স্যার। এরপরের আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয়, আজকে আর কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব বলুন। আর বিষয় নিয়ে আলোচনা করার মধ্যে আমি বলেছি কি, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের শ্রেণী বিভাগ। তো ব্যাকটেরিয়া ভাইরাস সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানবো। দেখেন, এই যে ব্যাকটেরিয়া ভাইরাস, এটা হচ্ছে অণুজীব বিজ্ঞান, মানে মাইক্রোবায়োলজিতে এটা খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। এখন মাইক্রোবায়োলজিতে শুধু এটা বর্ণনা থাকে না, প্যারাসাইটোলজি, আগামী ক্লাসে দেখা যাচ্ছে প্যারাসাইটোলজি নিয়েও বেশ কিছু বিষয় আলোচনা করতে হবে, ওইটা আমরা আলোচনা করব। তো তার আগে আমাদের মাইক্রোবায়োলজির মধ্যে অণুজীব, আসলে আমাদের চারপাশে যে অণুজীব রয়েছে এটা সম্পর্কে আমরা কি করব, আমাদের বইটাকে যেমন পড়বো, সাথে বিভিন্ন প্রকার আর্টিকেল আমরা বেশি বেশি পড়বো। যদি আমরা আহ ধরেন আপনার ইউনিসেফ, তারপরে আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা কিন্তু বিভিন্ন তথ্য দিচ্ছে প্রতিনিয়ত। সেই এই তথ্যগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগে, এবং এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে। কারণ আপনি যদি আধুনিক জ্ঞান যদি আপনার না থাকে, তখন কিন্তু মানুষ বলবে যে এই ডাক্তারের যে জ্ঞান সেটা হচ্ছে ব্যাকডেটেড। আপনাকে আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করতে হবে নিজেকে। আমার সাথে একমত না দ্বিমত আপনার, বলুন। জি স্যার, একমত। এখন আধুনিক জ্ঞানের জন্য আপনাকে কি করতে হবে, সবসময় সবসময় লেটেস্ট ইনফরমেশন গুলো নিতে হবে। কোথা থেকে? আপনি তথ্যগুলো নিবেন আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপরে ইউনিসেফ, এদের যে তথ্যগুলো এরা যেখানে থেকে দিচ্ছে, আমরা যদি সেগুলো ব্যবহার করি বা সেটা যদি জানি, তাহলে আমরা জানতে পারবো। দেখেন, ইউনিসেফে আপনার আজকের দিনে আপনার একটা ই করছে, একটা মেসেজ ওনারা দিলেন, সেখানে কি বলা আছে, সেখানে বলা আছে যে আপনার 7 লক্ষ বাচ্চা মারা যাচ্ছে শুধুমাত্র এয়ার পলিউশনের কারণে।
এটা 2021 সালে তাদের একটা জরিপ, যেটা আজকে তারা বর্ণনা করলো, বা একটা তাদের যে ওয়েবসাইট আছে সেখানে আপনার গ্লোবাল রিস্ক অর্থাৎ এয়ার পলিউশন, এটা সেকেন্ড গ্লোবাল রিস্ক হিসাবে, রিস্ক ফ্যাক্টর হিসাবে মানুষ মারা যাওয়ার অন্যতম কারণ হিসাবে তারা ধরছে। কারণ কি, এই যে এয়ার পলিউশন, এখন এয়ার পলিউশন যে শুধুমাত্র আপনার দূষিত বায়ুর মাধ্যমে হচ্ছে তা না, এই এয়ার পলিউশনের কারণে কিন্তু আপনার এই যে অণুজীব আছে এইগুলো বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে কিনা দেখেন। একটা অণুজীব বাতাস, জল, মাটি, প্রাণী, উদ্ভিদ দেহের অভ্যন্তরে বিভিন্নভাবে প্রবেশ করছে। এখন এটা কিন্তু বাতাস একটা অন্যতম কি, এটা সহায়ক মাধ্যম, যার মাধ্যমে কি করছে, এই অণুজীবগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। এখন আমাদের তাহলে কি করতে হবে, আমরা ব্যাকটেরিওলজি পড়বো এবং আমরা ভাইরোলজি পড়বো। এখন ব্যাকটেরিওলজি কি, যে বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়া সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে সেটাকে ব্যাকটেরিওলজি বলে। সংক্ষেপে আমরা বলতে পারি দ্য স্টাডি অফ ব্যাকটেরিয়া, এটা বর্ণনা করতে আছে ব্যাকটেরিওলজিতে। আর ভাইরোলজিতে কি আছে, দ্য স্টাডি অফ ভাইরাস, নন সেলুলার পার্টিকেলস হুইচ প্যারাসাইটাইজ সেলস। অর্থাৎ আমি যদি এভাবে বলি, ভাইরোলজি হচ্ছে ভাইরাসের অধ্যয়ন, যেখানে অসেলুলার কোষ বা কণা বা পরজীবীকে কিভাবে সে আক্রমণ করতেছে সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। তাহলে আমরা ব্যাকটেরিয়ার যদি আমরা চিন্তা করি, একটা আদর্শ ব্যাকটেরিয়ার কোষ, সেখানে কি কি থাকে। প্রথমে যদি আপনি দেখেন, এই ছবিটা তো ভালোভাবে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আপনার কাইন্ডলি একটু বলবেন। জি স্যার, দেখা যাচ্ছে। এই যে উপরে উপরে অর্থাৎ আপনার যদি তেলাপোকা দেখেন, তেলাপোকার সুরের মতন যেটা থাকছে, সেই যে অংশটা থাকে যেটাকে বলা হয় ফ্লাজেলাম। ঠিক আছে, ফ্লাজেলাম। তারপরে আছে ক্যাপসুল, অর্থাৎ ব্যাকটেরিয়া দেখতে ক্যাপসুলের মতন, সেই জন্য এটাকে বলতা হচ্ছে ক্যাপসুল। কারণ আমরা যে ক্যাপসুলটা খাই, আসলে এগুলো এক একটা জিনিসের থেকে দেখে কিন্তু প্রকৃতির মাধ্যমে এক একটার আকৃতি দেওয়া হয়েছে। আমরা যে ক্যাপসুল খাই, ব্যাকটেরিয়া দেখতেও কিন্তু ক্যাপসুলের মতন। তাহলে এর থাকছে কোষ প্রাচীর, তারপরে রাইবোজোম থাকছে, সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকছে, মেসোজোম থাকছে, ক্রোমোজোম থাকছে, তারপরে কি থাকছে, ভলিউটিন, প্লাজমিড থাকছে, এবং সর্বশেষে এই যে চিকন যে অংশটা থাকছে এটা হচ্ছে পিলি। এখন এই পিলিটা শুধু নিচে থাকে তা না, এটা উপরেও থাকে, অর্থাৎ এর উপর নিচ বলা যাবে না এটা কোনটা উপর কোনটা নিচ, এই জন্য এটা দুই পাশেই সেম থাকে। এখন আমাদের এখানে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। প্রথমত আপনাকে সংজ্ঞাটা জানতে হবে। এখন ব্যাকটেরিয়া কোথায় থাকে, বা ব্যাকটেরিওলজি বলতে কি বোঝানো হয়। তো আপনাকে যদি ব্যাকটেরিওলজি সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি বলবেন, প্রথমে বলবেন বিজ্ঞানের যে শাখায় ব্যাকটেরিয়ার গঠন, রোগ তত্ত্ব, বংশ বিস্তার ইত্যাদি নিয়ে অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে ব্যাকটেরিওলজি বলে। এখন এই যে ব্যাকটেরিয়া, এটা একটা আদি কোষ। এখন যেহেতু আদি কোষ, আদি কোষকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক জীব, কারণ এটা সৃষ্টির আদি থেকেই ব্যাকটেরিয়া ছিল, যখন মানুষের উদ্ভব হয়নি তখন থেকেও কি ব্যাকটেরিয়া ছিল, এই জন্য এটাকে বলা হয় আদি কোষ বা আদি জীব। এখন আদি কোষ বা জীবের বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। এখন আমি যদি কোষ বলি, তাহলে কোষে কি কি থাকবে, একটা যদি কোষ হতে হয় তাহলে কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকবে, যে উপাদানগুলো থাকবে, সেই উপাদানগুলো কি এর মধ্যে আছে না নেই। এখন একটা আদর্শ কোষে কি কি থাকে, আপনাকে আদর্শ কোষে কি থাকা লাগবে, নিউক্লিয়াস থাকতে হবে। এরপরে কি থাকা লাগবে, মাইটোকন্ড্রিয়া থাকা লাগবে, ক্লোরোপ্লাস্ট থাকা লাগবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গলজি কমপ্লেক্স থাকে, লাইসোসোম থাকে, এইগুলো কিন্তু থাকছে। এখন এদের মধ্যে কি থাকছে, রাইবোজোম থাকছে। আর এই যে কোষ, এই কোষের মধ্যে দ্বিসূত্র অখণ্ডিত মানে যে ডিএনএটা থাকছে, সে ডিএনএ অণু থাকে, যেটাকে ক্রোমোজোম হিসাবে পরিচিত থাকে। আর এতে থাকে কি, হিস্টোন প্রোটিন থাকে। এখন ব্যাকটেরিয়া আমরা যদি বলি যে স্বাভাবিক চোখে এটা দেখা যায়, আপনি যদি বলেন যে দেখা যায়, এটাও যেমন ঠিক আছে, দেখা যায় না সেটাও ঠিক আছে। এখন দেখা যায় আমরা কিভাবে বুঝতে পারি,
দেখেন আপনি যদি একটা খাদ্য রেখে দেন, বিশেষ করে এই খাদ্য রেখে দিলে তারপর যে ফাঙ্গাস হয়, সাদা সাদা হয়, বা দই তো দেখেছেন, টক দই দেখেছেন না? টক দই দেখেছেন? জি স্যার। এখন টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রয়েছে, যেটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া, কিন্তু এটা আমরা সবাই দেখতে পাই, কিন্তু ব্যাকটেরিয়া যদি বর্ণনা করতে বলেন যে কিরকম, সেটা আপনি করতে পারেন, ওটার জন্য অণুবীক্ষণ যন্ত্র লাগবে, কিন্তু আমরা ওটা দেখতে পাই। টক দই যে দেখেছে সে ব্যাকটেরিয়া দেখেছে, কিন্তু ওর মধ্যে যে কেমন ভাবে ব্যাকটেরিয়া রয়েছে বা চলাচল কিভাবে করছে এটার বর্ণনা আমরা দিতে পারবো না, কারণ আমাদের মানব চক্ষুতে, আমাদের যে চোখ, এই চোখ দ্বারা আমরা সেটা বর্ণনা করতে পারি না, কিন্তু আমরা দেখতে পাই, এতটুকু বলা যায়। ঠিক আছে? তো এদের কোষে জড় কোষ প্রাচীর থাকে, তাই এটা কি করে, উদ্ভিদের মতন অনেক জায়গায় এদের মিল রয়েছে, কারণ উদ্ভিদে হচ্ছে জড় কোষ প্রাচীর, কিন্তু আমাদের প্রাণী দেহে তো জড় কোষ প্রাচীর নেই। এই জন্যই বলা হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়ার সাথে উদ্ভিদেরও মিল রয়েছে, শুধু এই কোষ প্রাচীরের জন্য। এখন আমরা কোষ প্রাচীর বা সেল ওয়াল, এখন দেখেন কোষ প্রাচীর যেটা থাকছে, এখন প্রত্যেকটি ব্যাকটেরিয়া, একে অনেক জায়গায় বলা হচ্ছে ব্যাকটেরিয়াম, তো কোষকে ঘিরে একটি জড় কোষ প্রাচীর থাকে। এখন এই কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে মিউকো প্রোটিন জাতীয়, যাকে মিউরিন বলা হচ্ছে, বা পেপটিডো গ্লাইকান। ঠিক আছে, আপনারা একটু লিখে রাখেন, মিউরিন, মিউরিন অর্থাৎ কোষ প্রাচীরে কি থাকে, মিউরিন থাকে, বা পেপটিডো গ্লাইকান বলা হয় এই মিউরিনটাকে। ঠিক আছে, এখন পেপটিডোগ্লাইকান এটা কি, এটা কার্বোহাইড্রেটের একটা পলিমার। এখন এই পেপটিডো গ্লাইকানের সাথে যদি আমার মর্মিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড যদি যুক্ত হয়, তাহলে এর মধ্যে দেখা যাচ্ছে আরো কিছু রাসায়নিক উপাদান হচ্ছে, বা এর মাধ্যমে কিন্তু ক্রিস্টাল ফর্ম ধারণ করে বিভিন্ন জিনিস। আমাদের বিস্তারিত যখন আমরা ব্যাকটেরিওলজি নিয়ে বেশি পড়বো তখন আমরা এটা বুঝতে পারবো। তো এইগুলো তো বিস্তারিত আলোচনা করার দরকার আছে। ধরেন এই উপাদানগুলো আপনারা বলুন, যদি বলেন তাহলে আমি আলোচনা করব। যেমন আমার এই যে উপাদানগুলো বললাম না, যে ক্যাপসিউল, কোষ প্রাচীর, রাইবোজোম, এগুলো কিন্তু আলাদা আলাদা। আপনারা যদি চান আপনারা পড়ে নিবেন, আর তারপরে যদি বুঝতে না পারেন আমাকে বললে আমি নেক্সট ক্লাসে এই বিষয়টা বিস্তারিত বর্ণনা করব। ঠিক আছে? কারণ এটা তো আপনার 9-10 এর থেকে আছে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আছে, আমার মনে হয় না এগুলো বিস্তারিত এখন বর্ণনা করার দরকার আছে। আপনার আগে পড়েন, পড়ার পর যদি কোনো কিছু না বোঝেন তাহলে আপনার বলবেন, বললে আমি অবশ্যই নেক্সট ক্লাসে আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দিব। তো এখন ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, প্রথমে আমাদের বৈশিষ্ট্যের মধ্যে যেটা জানতে হবে এর আকার। এখন সব থেকে ক্ষুদ্র যেটা হয় সেটা হচ্ছে 0.2, আর যেটা বড় হয় সেটা হচ্ছে 5 মানে 5 মাইক্রোমিটার। ঠিক আছে, তাহলে 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত একটা ব্যাকটেরিয়া হয়ে থাকে। আর এই যেহেতু মাইক্রোমিটার, সেই জন্য আমরা কি বলতে পারি, এটা আণুবীক্ষণিক, কারণ এটাকে স্বাভাবিক চোখে দেখা যায় না। এখন ব্যাকটেরিয়া কি সাধারণত একা থাকে? না, এরা এককোষী জীব, কিন্তু এরা একসাথে অনেকগুলো একসাথে দল বেঁধে থাকে, যেটাকে আমরা বলতে পারি কলোনি। মানে একটা কলোনিতে দেখেন না অনেকগুলো বিল্ডিং থাকে, বিল্ডিং থেকে একটা কলোনি বলা হয়, দেখা যাচ্ছে 5 তলা হোক 10 তলা হোক, অনেকগুলো বানিয়ে 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 কলোনি বানানো হয়। তদ্রূপ ব্যাকটেরিয়াও কলোনি আকারে, অর্থাৎ এক জায়গায় অনেক ব্যাকটেরিয়া থাকে। এখন ব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক, যাকে আমরা বলতেছি প্রোক্যারিওটিক। এখন এর মধ্যে 70% আপনার রাইবোজোম থাকছে। এখন এর মধ্যে অন্যান্য ঝিল্লিবদ্ধ যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলো কি থাকে না, এর মধ্যে থাকে না। এখন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের উপাদান আমি একটু আগে বলেছি, কি বলেছি আপনি একটু বলতে পারবেন? নিউমারিক। হুম, ওইটা থাকে।
আর এদের বংশগতি উপাদানে কি থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল বলা হয়। এর মধ্যে দ্বিসূত্রক বা ডিএনএ অণু থাকে, যেটা বৃত্তাকার অবস্থায় এর মধ্যে থাকে। ঠিক আছে, এর মধ্যে থাকে হিস্টোপ্রোটিন থাকে, এর মধ্যে কিন্তু হিস্টোপ্রোটিন থাকে না। আপনার যদি হিস্টোপ্রোটিনের কথা বলেন তাহলে কিন্তু হবে না। হিস্টোপ্রোটিন এবং এই জায়গায় সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, ব্যাকটেরিয়ার মধ্যে হিস্টোপ্রোটিন থাকে না। এরপরে এদের বংশবৃদ্ধি প্রধানত দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়ে থাকে। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ায় হয়ে থাকে, এবং এই দ্বিবিভাজন হতে কত সময় লাগে? মাত্র 30 মিনিট সময় লাগে। অর্থাৎ 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা, এভাবে দ্বিবিভাজন করে এরা কি করতে থাকে? সবসময় এরা বংশ বিস্তার করে, এবং এই জন্যই কিন্তু এটাকে বাইনারি ফিউশন বলা হয়। ফিশন, বাইনারি। তো এদের মধ্যে কতগুলো আমরা বলতে পারি পরজীবী বা রোগ উৎপাদনকারী, বিশেষ করে অনেক ভাইরাস আছে যেগুলো ব্যাকটেরিয়া ছাড়া কিন্তু কি করতে পারে না, বংশ বিস্তার করতে পারে না। এখন আপনি বলতে পারবেন কয়েকটা ব্যাকটেরিয়ার কারণে যে রোগগুলো হয়, আমরা আক্রান্ত হই, সেরকম কয়েকটা রোগের নাম বলতে পারবেন? কলেরা আছে, টাইফয়েড। দেখেন, সব থেকে সহজ জিনিস হচ্ছে নিউমোনিয়া বা ফুড নিউমোনিয়া, পয়জনিং, এবং টিউবারকুলোসিস সব থেকে টিউবারকুলোসিস। গুরুত্বপূর্ণ। টিউবারকুলোসিসটাকে আমরা সব থেকে গুরুত্ব দিব, কারণ টিউবারকুলোসিসের কারণে আমাদের হোমিওপ্যাথিতে এর কারণে আমরা এটা মায়াজম ধরতেছি, এবং এই টিউবারকুলোসিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু, টিউবারকুলার মায়াজম যদি বুঝতে পারেন আপনি অনেক ক্রিটিক্যাল রোগী আরোগ্য করতে পারবেন। এই জন্য আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে। এখন এরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়াচ্ছে? এরা 17 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত বেঁচে থাকে। এখন যেহেতু ক্রোমোজোম থাকে না, সেই জন্য এরা মাইটোসিস ও মায়োসিস কিন্তু এর মধ্যে ঘটে না। এই জন্য এরা দ্বিবিভাজন বা বাইনারি পদ্ধতিতে কি হচ্ছে, এদের বংশবিস্তার করে থাকে। তারপরে আমরা যদি চিন্তা করি যে রোগের কথা বলি, তো সেই রোগগুলোর জন্য আমাদেরকে আরো বেশি পড়তে হবে। যেমন আপনি যদি কুলোসিস পড়েন, তাহলে আপনাকে ওই বিষয়ে যখন পড়বেন তাহলে কোন ভাইরাস কোন ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে এগুলো কিন্তু বিস্তারিত পড়বেন। পড়ে নেক্সট ক্লাসে আমাকে অবশ্যই বলবেন। এরপর আছে ভাইরাস। এখন ভাইরাসের যদি আমরা বলে থাকি, তো অনেক ভাইরাসের মধ্যে আমরা আদর্শ হিসাবে ধরি কি, টিটু ভাইরাস, যেটা ব্যাকটেরিয়া ফেজের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে। এখন টিটু ভাইরাস যদি দেখি, এখানে আমরা যদি চিন্তা করি কয়েকটা অংশে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে মাথা, ধর ও লেজ, 3 ভাগে যদি আমরা চিন্তা করি একটু সহজে। এই পর্যন্ত হচ্ছে মাথা। তো মাথার মধ্যে কি থাকতেছে? ডিএনএ থাকতেছে। এর বাইরে যেটা থাকতেছে সেটা হচ্ছে প্রোটিন আবরণ, যেটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এটাকে বলা হচ্ছে প্রোটিন আবরণ বা ক্যাপসিড বলা হচ্ছে। এখন ভাইরাস হচ্ছে অকোষীয়। এখন অকোষীয় কেন আপনি বলতে পারবেন? অকোষীয় কেন বলা হয়? ফসফরাসিন নাই। সুন্দর, এতে কোনো কোষ নেই, সেজন্য বলা হচ্ছে অকোষীয়। শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ এর মধ্যে থাকে, এবং এটা দিয়ে আর প্রোটিন দিয়ে কিন্তু ভাইরাস গঠিত। ঠিক আছে, তার মধ্যে প্রোটিন থাকছে। এখন দেখেন 2019 সালের শেষের দিকে নোভেল করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। এখন আমাদের যদি আমরা চিন্তা করি, তাহলে ধরেন এ পর্যন্ত প্রায় 5,000 ধরনের ভাইরাসের বর্ণনা পাওয়া যায়। তাহলে আমরা তো একটা দুইটা ভাইরাস নিয়ে কথা বলছি, কিন্তু কত ভাইরাস রয়েছে? 5,000, যেটা এখন পর্যন্ত পরীক্ষিত হয়ে গেছে, মানে এদের সম্পর্কে বর্ণনা রয়েছে। এই পর্যন্ত কি বোঝা গেছে? আপনি একজন বলুন তো।
এই পর্যন্ত যেটা বুঝতে পেরেছেন আপনারা একটু ভাইরাস আর যেটা বলছিলেন স্যার এটার হ্যাঁ কথা হ্যাঁ বলছেন দেখে দেখে বলুন, এটা সম্পর্কে আপনি বলুন। স্যার। ভাইরাসে তিনটে অংশ থাকে। আম, আহ, মাথা, তারপরে লেজ, স্পাইক। এর এটাকে ভাইরাসকে ভাইরাস মূলত ডিএনএ আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এ পর্যন্ত 5,000 ধরনের ভাইরাস আবিষ্কৃত হয়েছে। 5,000 ধরনের, ঠিক আছে, অ্যাকচুয়ালি 5,000 ধরনের পর্যন্ত আপনার ভাইরাস মানে আবিষ্কৃত হয়েছে, যেটা আমরা শেষের দিকে করোনা ভাইরাস আবিষ্কৃত হয়েছে। তো আপনি দেখেন এইখানে ছবি দেখলে অনেক কিছু কিন্তু আরো বর্ণনা করা যেত, আমরা একটু খেয়াল করব। দেখেন এই মাথাটা কি ষড়ভুজ আকৃতির, ঠিক আছে, মাথাটা হচ্ছে ষড়ভুজ আকৃতির বা প্রিজম আকৃতির বা প্রিজমের ন্যায়। এখন একটা ভাইরাস হচ্ছে 93 থেকে 100 ন্যানো মিলিমিটার, এবং প্রস্থে এটা হচ্ছে দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য যদি হয় তাহলে 93 থেকে 100 ন্যানো মিলিমিটার হবে, এবং প্রস্থে হবে 65 ন্যানো মিলিমিটার। এখন এরা থলি আকৃতির হতে পারে বা বিভিন্ন রকম হতে পারে। আমরা যদি টিটু ভাইরাস দেখি তাহলে টিটু ফেজ বা এর যে বংশ বিস্তার এগুলো আমরা চিন্তা করতে পারি। একদম নিচের দিকে দেখেন স্পাইক, তারপরে হচ্ছে বেস প্লেট থাকছে, স্পর্শক তন্তু থাকছে, লেজ বা প্রোটিন বস্তু থাকছে, কলার থাকছে, মাথা থাকছে, ঠিক আছে। এগুলো আমরা যদি একটু ভালোভাবে আপনারা দেখেন তাহলে এগুলো পড়তে পারবেন। ভাইরাসের প্রকারভেদ এখন আকৃতি অনুযায়ী একটু একে ভাগ করে অনেক জায়গায়, অনেক জায়গায় বর্ণনা করা আছে দণ্ডাকার, যেমন টোবাকো মোজাইক ভাইরাস যেটাকে সংক্ষেপে টিএমভি বলা হচ্ছে, বা আলফা আলফা মোজাইক ভাইরাস বা মামস ভাইরাস। এগুলো সবই কি দণ্ডাকার। দণ্ডাকার মানে দণ্ড একটা লাঠির মতন লম্বা হচ্ছে। এবার গোলাকার যদি চিন্তা করেন, গোলাকারের মধ্যে বর্তমানে আপনি একদম লেটেস্ট হচ্ছে করোনা ভাইরাস। এটা কি গোল না? আপনারা যদি দেখেন এটা গোল। এইচআইভি ভাইরাস, টিআইভি, পোলিও, তারপরে এগুলো সবই গোলাকার। এবার বহুভুজ আকৃতির যদি বলেন, সেটাকে বলা হচ্ছে হারপিস। হারপিস ভাইরাস এটা হচ্ছে বহুভুজ আকৃতি বা ঘনক্ষেত্রাকার বলা চলে। তারপর ব্যাঙাচির মতন দেখতে আপনার টি2 ভাইরাস আছে, টি6 ভাইরাস আছে। আহ, এরপর হচ্ছে সূত্রাকার যদি চিন্তা করি, ইবোলা ভাইরাস বা মোটোরিস্টিক ভাইরাস। ডিম্বাকার যদি চিন্তা করেন তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ নিউক্লিক অ্যাসিড, এটা যদি বর্ণনা করে নিউক্লিক অ্যাসিড তাহলে ডিএনএ, সহজভাবে বলা হয় ডিএনএ ভাইরাস। তাহলে যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসাবে ডিএনএ থাকে তাদেরকে ডিএনএ ভাইরাস বলে। এখন ডিএনএ পাওয়া যায়, টি2 ভাইরাসে ডিএনএ পাওয়া যায়, ভ্যাকসিনিয়াতে পাওয়া যায়, ভ্যারিওলাতে পাওয়া যায়, তারপরে টিআইভি ভাইরাসে পাওয়া যায়, আইরিনো হারপিস সিমপ্লেক্সে পাওয়া যায়। আর আরএনএ ভাইরাস কিসে কিসে পাওয়া যায়? যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ রয়েছে তাদেরকে আরএনএ ভাইরাস বলা হয়, যেমন এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, র্যাবিস ভাইরাস, ঠিক আছে। এবং বহিস্থ আবরণ অনুযায়ী আবার দুভাগে ভাগ করা হচ্ছে, যেমন টিএমভি এবং টি2 ভাইরাস এটা একরকম, এবং আপনার ইনফ্লুয়েঞ্জা বা হারপিস বা এইচআইভি ভাইরাসটা এটা আরেক রকম। এখন এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা ভাইরাস আর ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া ভাইরাসের থেকে কিন্তু অনেক বড়, আর ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়ার থেকে অনেক ছোট। এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে। দুটাই তো ভাইরাস দেখছি স্যার। ব্যাকটেরিয়া। নিচেরটা হচ্ছে ব্যাকটেরিয়া, উপরেরটা হচ্ছে ভাইরাস।
এই ছবিটা এই জন্য দেওয়া, ধরেন এই ভাইরাসটা এই ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে যাওয়ার পরে এর ভিতর বংশ বিস্তার করে ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে বেরোয় আসছে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, কারণ এগুলা আমাদের পোষক দেহ অনুসারে এক একটা এক এক ভাবে এদের বংশ বিস্তার করে। আর ভাইরাস জীবিত দেহে জীবন্ত, আপনার জীবিত দেহের বাইরে গেলে মৃত। কারণ ভাইরাস আপনার দুই রকমই তো থাকে। আপনার এটাকে যখন প্রকৃতিতে থাকে তখন এটা কিন্তু একদম জড় পদার্থ হিসেবে থাকে, আর যখন মানুষের ভিতরে থাকে তখন জীবিত হিসেবে থাকে। এখানে দেখেন অন্যান্য ধরনের মধ্যে যেসব ভাইরাস ছত্রাককে আক্রমণ করে থাকে তাদেরকে মাইক্রোফাজ বলে। তাহলে ছত্রাককে আক্রমণ করতেছে ভাইরাস, কিন্তু আপনার ব্যাকটেরিয়াকে আক্রমণ করতেছে, ছত্রাককে আক্রমণ করতেছে। এই বিষয়গুলো বুঝতে হবে। আর মানুষকে আক্রমণ করতেছে বিভিন্ন ভাবে, এরা কিন্তু আক্রমণ করে থাকে। এখন ভাইরাস কি শুধুমাত্র আমাদের ক্ষতি? না, আমাদের এর উপকারিতাও রয়েছে। ভাইরাসের অনেক কিন্তু আমাদের উপকারও করে। তো যে উপকারী গুলো রয়েছে বা কি কি জায়গায় আমাদের দেখেন, আমাদের অর্থনীতিতে কিন্তু ভাইরাসের অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যেমন লাল টিউলিপ ফুলে ভাইরাসে আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা দাগ পড়ে, যেটাকে ব্রোকেন টিউলিপ বলে। এখন এইটার দাম কিন্তু শুধু লাল টিউলিপের থেকে বেশি। অনেক ফুল দেখবেন যেটা সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে একটু ফোটা 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 কালার হলে খুব সুন্দর দেখায় না, বলে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, কারণ বিভিন্ন রং হয়েছে। তো এটা কার জন্য হলো? ভাইরাসের কারণে হলো, কিন্তু ওইটার কারণে কিন্তু দাম বেড়ে গেল। এখন ভাইরাসের কারণেই ধরেন আজকে বিভিন্ন ধরনের টিকা, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি। বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক রোগে যে প্রতিষেধক টিকা, এগুলো কিন্তু ভাইরাস দিয়ে তৈরি করা হয়। আবার ভাইরাস হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হচ্ছে। কলেরা, টাইফয়েড, আমাশা ইত্যাদি রোগের তৈরি ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সরাসরি ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা হয় না। ব্যাকটেরিওফাজ ভাইরাসটাকে সুন্দরভাবে আপনার যে পদ্ধতি, সে পদ্ধতিতে জেনেটিক প্রকৌশলীরা তারা এটাকে তাদের যে নিয়ম, সেই নিয়মে এটাকে আমাদের দেহের জন্য যাতে খুব ক্ষতি না করতে পারে সেটা ঠিক করে তারপরে কিন্তু আমাদের শরীরে ভ্যাকসিন করে আমাদের শরীরে দেওয়া হয়। তারপরেও দেখা যাচ্ছে, যেহেতু সাপের বিষ দাঁত যদি ভাঙা হয়, ওই সাপের যে আর দাঁত ঠিক হবে না এটা তো বলা যায় না। বিষ দাঁত হলেও তো ওই দাঁত বড় হয় এবং পরে একসময় বিষ হয়, হয় কি না? সেই জন্য দেখা যাচ্ছে অনেক সময় আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে, তাহলে এই ভাইরাসই অনেক সময় আমাদের জন্য ক্ষতির দিক বয়ে আনতে পারে। এই জন্য আমাদের যে ভ্যাকসিনেশন, টিকার থেকে, প্রতিষেধক টিকার থেকে আমাদের যে নোসোড মেডিসিন, এটা আরো কার্যকরী এবং এর ক্ষতিকারক দিক নেই। এই জন্য আমরা বেশি বেশি আগামীতে আমাদের নোসোড মেডিসিন সম্পর্কে আমরা জানবো, এবং এই নোসোড মেডিসিন প্রয়োগের মাধ্যমে আমরা এই ধরনের যারা আছে আমরা যারা যে রোগে আক্রান্ত হচ্ছে সেই রোগেরও আমরা সুচিকিৎসা দিতে সক্ষম হব। তো এতটুকু যতটুকু আপনি বুঝতে পেরেছেন, কেউ একজন বর্ণনা করুন যতটুকু বর্ণনা করলাম। মানে ভাইরাস সম্পর্কে। ভাইরাসের প্রথম ভাইরাসের শ্রেণী বিভাগ করা হয়েছে আকৃতি অনুযায়ী, দণ্ডাকার, গোলাকার, সূত্রাকার। তারপর নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাগ করা হয়েছে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। তারপরে মানে পোষকদের অনুযায়ী ব্যাকটেরিওফাজ ভাইরাস, তারপরে মাইক্রোফাজ ভাইরাস, তারপরে এর উপকারিতা। এতক্ষণ আলোচনা করেছি উপকারিতা, অপকারিতাও রয়েছে। কারণ ভাইরাস আসলে অনেক আমাদের উপকারের থেকে ক্ষতির দিকই বেশি। কারণ ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, পোলিও, এই ধরনের জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, চিকেনগুনিয়া
ভাইরাল হেপাটাইটিস, এগুলো কিন্তু মারাত্মক রোগ সৃষ্টি করে যাতে মানুষ মারা যায়। এবং এদের চিকিৎসা খুবই আসলে যদি সিভিয়ার স্টেজে হয়ে যায় তাহলে খুবই মানে চিকিৎসা করা খুবই দুরূহ এবং রোগীকে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে। তারপরে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, যেটা সিমের মোজাইক ভাইরাস, এগুলোতে দাম কমে যায়। আলুর লিফ রোল, পাতা কুঁচকে যায়। পেঁপের লিফ কার্ল, ক্লোরোসিস, ধানের টুকরো রোগ। তো এই ধরনের প্রায় 300 উদ্ভিদ ভাইরাস দ্বারা হয়ে ঘটিত হয় এবং তাদের যে দাম আছে সেটা কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে দাম বাড়লেও অধিকাংশ গাছে যদি ভাইরাস হয়, এই ধরনের ভাইরাস আক্রমণ করলে কি হয়, উদ্ভিদের ক্ষতি হয় এবং আপনার সেই উদ্ভিদটাকে তুলে উপড়ে ফেলে পুড়িয়ে দিতে হয়। এবার গরুর বসন্ত, গরু মহিষ, এদের মধ্যে ফুট অ্যান্ড মাউথ যে রোগটা আছে, এটা আগে শুধুমাত্র প্রাণীদের মধ্যে দেখা যেত, কিন্তু আপনারা একটু জেনে চিন্তিত হবেন যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বর্তমানে কিন্তু মানুষেরও হচ্ছে, যেটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ নামে পরিচিত। গরুর শুধু ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলা হতো, কিন্তু আমাদের হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। কারণ আমাদের হাত, পা এবং মুখে হচ্ছে, যেহেতু গরুর 4টা পা, ওই একই জিনিসই দেখা যাচ্ছে যখন ওই ভাইরাসে আক্রান্ত একটা প্রাণীর মাংস যখন একজন মানুষ খাচ্ছে, তখন তার মধ্যে ওটা আক্রান্ত হচ্ছে। হাইড্রোফোবিয়া, এই যে হাইড্রোফোবিয়া আক্রান্ত কোনো প্রাণী, অনেক জায়গা আছে না যে কুকুর মারা যাচ্ছে বা কোনো প্রাণী মারা যাচ্ছে, বা একটা গরুর মধ্যে হাইড্রোফোবিয়া লক্ষণ দেখা দিল, সেই গরুটাকে আপনার জবাই দিয়ে বিক্রি করে দিল মাংসটা। এখন যে মাংস কিনছে সে তো জানছে না। এখন না জানার কারণে ওই মাংস যখন সে খাবে, তখন কিন্তু শোনা যাচ্ছে না স্যার। ও, এখন শোনা যাচ্ছে? অনেকক্ষণই শোনা যায়নি স্যার। শোনা যায় না স্যার। আমার কথা কি এখন শোনা যাচ্ছে? না স্যার, এতক্ষণ ধরে শুনতে পাইনি, এখন যে বললেন শোনা যাচ্ছে এটা শুনতে পাচ্ছি। ও, মানে আমার এখানে ওই কারেন্ট ছিল না এতক্ষণ, মোবাইল থেকে আমি ক্লাস নিচ্ছিলাম, মোবাইলে নেট দিয়ে, এখন হচ্ছে কারেন্ট আসছে তো ওয়াইফাই কানেক্ট হয়েছে, এই জন্য হচ্ছে একটু সমস্যা হয়েছে। তো এখন ইবোলা ভাইরাস, জিকা ভাইরাস, তো এই ধরনের অনেক ভাইরাস রয়েছে, নিপা ভাইরাস। এই ভাইরাস গুলো কিন্তু দিন দিন বেড়ে চলেছে। নিপা ভাইরাসও কিন্তু খুবই একটা মারাত্মক ভাইরাস, যেটা কিন্তু আপনার 1999 সালে মালয়েশিয়ায় দেখা যায়, এবং পরবর্তীতে কিন্তু বিভিন্ন দেশে নিপা ভাইরাসে কিন্তু অনেক আক্রমণ হয়েছিল। তো এই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এই ধরনের ভাইরাস যদি আক্রমণ করে, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা দিয়ে আমরা কিন্তু সুস্থ করতে পারি। ধরেন SARS, সার্স, যেটা আপনার ভাইরাস চীন, তাইওয়ান, কানাডা বিভিন্ন দেশে মৃত্যুর কারণ ছিল, ঠিক আছে, যেটা হচ্ছে সেভারাল অ্যাকুয়েট রেসপিরেটরি সিনড্রোম হিসাবে পরিচিত। তো তারপর বার্ড ফ্লু, এখন আগে পশুর মধ্যে দেখা যায়, তখন মানুষও কিন্তু আক্রান্ত হচ্ছে। সোয়ান ফ্লু, হেপাটাইটিস বি ভাইরাস। তো এই সকল রোগের চিকিৎসার জন্য আমরা নোসোড মেডিসিনকে খুব গুরুত্বের সহিত দেখবো। যেমন আপনার হার্পিসের জন্য হার্পিস সিমপ্লেক্স আছে, তারপরে হার্পিস জোস্টার মেডিসিন আছে, HIV আছে, তারপর বাউল নোসোড আছে বিভিন্ন ধরনের। তো এই মেডিসিন গুলো আমরা জানবো। সাথে আমরা হোমিওপ্যাথিক লক্ষণ সাদৃশ্যে যে ওষুধটা আছে, সেই ওষুধ যদি আমরা দেই, তাহলে এই ধরনের আমরা রোগের সুচিকিৎসা করতে পারবো। তো আমার মনে হয় এই পর্যন্ত আজকের আলোচনা আমি করলাম। যদি আর কোনো প্রশ্ন থাকে আমার এই আলোচনার মধ্যে, তাহলে আপনারা করতে পারেন। না হলে আমি
আজকের আলোচনা এখানে শেষ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিব। স্যার ওই যে গরুর যে মানে ফুট মাউথ রোগে আক্রান্ত গরুর মাংস, ওটা কি অনেক সিদ্ধ করে খেলেও ওই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? প্রথম কথা হয় হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, যেটা বর্তমানে দেখা যাচ্ছে, এটা গরুর আগে আছে ফুট মাউথ ডিজিজ হিসাবে বর্ণিত ছিল। এখন এটা কতটুকু তাপে এটাকে জ্বালালে এই ভাইরাসটা ধ্বংস হয়ে যাবে, এর সঠিক তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। আমি এটা আপনাদের জন্য, আপনিও দেখবেন আমিও দেখব, আমাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর সব থেকে বড় বিষয়টা কি জানেন, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে কোনো ভাইরাসই আপনাকে আক্রান্ত করতে পারবে না। কারণ ভাইরাস আমাদের শরীরে ঢোকে, কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে এ ধরনের ভাইরাস কিন্তু আমাদের কখনোই অসুস্থ করতে পারে না। আমরা সুস্থ থাকি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে। এই জন্য আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়াই, তাহলে এই ধরনের কোনো ভাইরাস নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কারণ আপনার শরীরে ভাইরাস ঢুকবে, ঢুকার পরে বংশ বিস্তার করে আপনাকে অসুস্থ করবে, কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে কোনো ভাইরাসই আপনার শরীরে ঢুকে কিছুই করতে পারবে না। ও একদম একপাশে কণা, মানে বলে না যে বিরোধী পার্টি যদি খুব বেড়ে যায়, তখন ওর মধ্যে একজন যদি থাকে তাহলে কিন্তু সে কিছু করতে পারে না। ব্যাপার হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে এই ধরনের রোগের জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অনেক অ্যাডাপটিভ ইমিউনিটিতে, আপনার ইনঅ্যাক্টিভ ইমিউনিটিতে অনেক কিছু রয়েছে। আমি এগুলো দেখাই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। কারণ এতক্ষণ ভাইরাস নিয়ে জানলেন, কিন্তু আপনি যদি এবার দেখেন যে আমাদের ইমিউন সিস্টেমটা কিভাবে কাজ করছে, তাহলে আপনার কাছে ভালো লাগবে। প্রথমত আমাদের ইমিউন সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা, এখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা ইনঅ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাডাপটিভ ইমিউনিটি, দুই প্রকারের তো ভাগ রয়েছে। এখন দেখেন একটা ভাইরাস আইছে ছোট ছোট, ঠিক আছে, কোথা থেকে আসছে, এখানে ইনজুরি হয়েছে, এখান থেকে ভাইরাস ফর্ম করে ভিতরে ঢুকে গেল। কিন্তু আমার সাইটোকাইনিনস রয়েছে, আমার ন্যাচারাল কিলার সেল রয়েছে, দেখেন ইমিউন সিস্টেম এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলো কিন্তু আরো বড় এবং এদের শক্তি অনেক বেশি। ঠিক আছে, ন্যাচারাল কিলার টি সেল কি করে, এক একটা ভাইরাসকে ধরে পেটের মধ্যে গিলে নিয়ে নষ্ট করে ফেলে। তারপরে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আপনার ম্যাক্রোফেজ, এটা একদম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া একটা নিয়ে গিলে ফেলে। তো এইভাবে আমাদের শরীরটাকে সুস্থ রাখে। এখন ইনার্ট ইমিউনিটি রেসপন্সের জন্য আমাদের যে ফিজিক্যাল ব্যারিয়ার গুলো, এটাকে জানতে হবে। আমাদের ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে প্রথমে আমাদের ফিজিক্যাল ব্যারিয়ার, এই যে ধরেন আলিমেন্টারি ক্যানেল, অর্থাৎ যেখান থেকে আমাদের শরীরে ঢোকে, দেখেন এই কয়টা জায়গা ছাড়া কি ঢোকে, মুখ, নাক, চোখের এই দুই কোণা, এগুলো ছাড়া কিন্তু আমাদের পেটের মধ্যে বিভিন্ন জায়গায় নিঃশ্বাসের মাধ্যমে ঢুকলেও এই দেখেন এখান থেকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু আমাদের ঈশ্বর প্রদত্ত ব্যারিয়ার গুলো রয়েছে। সব থেকে বড় ব্যারিয়ার হচ্ছে আমাদের স্কিন। এই স্কিন থেকে কিন্তু সহজে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকতে পারে না। আমাদের চারপাশে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে, দেখেন। Bacteria or other pathogens are present in the body. Certain white blood cells, categorized as phagocytes, consume the microorganisms to protect the ফ্যাগোসাইট body from কিভাবে infection. কাজ করে দেখেন, The process of consuming ব্যাকটেরিয়া pathogen দেখেছেন begins ওই যে when the সবুজ রঙের, এটা কিন্তু phagocyte is ব্যাকটেরিয়া। attracted to chemicals from the pathogen and through receptors binds to it. The phagocyte এরা ingests the রিসেপ্টরের মাধ্যমে microorganism ভাবলো যে in a ভিতরে compartment চলে called the গেছি, vacuole. এবার যে বংশ বিস্তার করবে। Lysosomes কিন্তু in the ফ্যাগোসাইট phagocyte যে merge যে with the আমাদের vacuole. রয়েছে প্রক্রিয়ায়, Its ওটাকে enzymes নিয়ে then দেখেছেন kill and digest কিভাবে the pathogen যা and release একদম any ধ্বংস indigestible করে বাইরে remains বের from করে the দিল। cell. This cell process, called phagocytosis, এই protects যে the body প্রক্রিয়া, from অর্থাৎ একটা microorganisms. ব্যাকটেরিয়াকে ভিতরে নিয়ে যে এটা নষ্ট করে ফেলে, এটাকে বলা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। বুঝা গেছে? জি স্যার। আসলে এইভাবে আমাদের ইমিউন সিস্টেম নিয়ে যদি চিন্তা করি, এই জন্য আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কারণ হোমিওপ্যাথিতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেক অনেক ওষুধ রয়েছে,
উম, এবং এগুলো কোনো এডিআর হবে না, অ্যাডভান্স রেসিডুয়াল সাইড এফেক্ট হবে না। সারা পৃথিবীতে মডার্ন মেডিসিনের যে ওষুধগুলোকে বলা হচ্ছে কার্যকর, তা এইগুলো প্রত্যেকটারই আপনার অকার্যকর কিছুদিন পরে হচ্ছে। কেন জানেন? কারণ এটা প্রাকৃতিক নিয়মকে লঙ্ঘন করা হচ্ছে। এখন আমাদের হোমিওপ্যাথিক ওষুধে প্রাকৃতিক নিয়মকে তো লঙ্ঘন করা হয় না, যার কারণে আমাদের হোমিওপ্যাথিক যে মেডিসিন গুলো রয়েছে সেই জন্য এই মেডিসিনে কখনো আপনার এই সমস্যা হবে না। আপনারা যে চিকিৎসা পদ্ধতি শিখতে এসেছেন এটা ভালো করে শেখেন, কারণ আগামীতে হোমিওপ্যাথির জোয়ার আসতে চলেছে এবং এই জোয়ারে আপনি নিজেকে সঠিকভাবে ধরে রাখতে গেলে আপনাকে মেডিকেল জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে হবে। সব থেকে লেটেস্ট তথ্যগুলো রাখবেন, সব থেকে নতুন গবেষণা। রেকর্ডিং অফ করবো দাদা? হ্যাঁ হ্যাঁ, আপনি রেকর্ডিং অফ করে দেন।